ইয়র্ক সিটির আগামীর সম্ভাব্য মেয়র প্রার্থী জনাব ডাক্তার মুজিবুর রহমান সাহেব। ধন্যবাদ আজাদ ভাই, প্রফেসর আজাদ। উনি আসলে আপনাদের সুপরিচিত এবং সাহেব ভাইয়ের সঙ্গেও পরিচয় হইল। আমি এর আগে ওইখানে একদিন আসছিলাম, কারণ এর আগে আরেকটা প্রোগ্রামে আমি আমার সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে উনি জিনিসটা যখন বলছে আমি বললাম যে ঠিক আছে না, আসবো, দেখি আপনার কর্মকাণ্ডের সঙ্গে আমরা টাচে থাকবো। তো এখানে আপনাদের এই আয়োজন, আজকে এই যে ইডিপির উদ্যোগে এই আয়োজন, আমি উত্তর সাফল্য কামনা করি। আপনারা এটাতে আরও অংশ নেবেন, আরও বেশি বেশি সময় দিয়ে এটার সঙ্গে থাকবেন। তাইলে সবাই যে ভদ্র আপারা যে আসছেন, ভদ্র মহিলারা যে আসছেন, একজনের সঙ্গে একজনের মত বিনিময় হয়, কুশল বিনিময় হয়। আপনারা নিজেরা নিজেদেরকে একসাথে থাকলে নিজেদের ভালো লাগে। বাচ্চারা খেলতেছে, বাচ্চারা একজনকে একজন জানতেছে, হ্যাঁ, এতে আপনারা নিজেদের মধ্যে একটা সৌহার্দ্য বাড়ে। হ্যাঁ, নিজেদের আপনাদেরকে একা লাগবে না। একাকিত্ব অনেক সময় আপনাদের পরে যিনি স্বামী আছেন বা ভাই আছেন, বাপ আছেন, যারা কাজকর্মে ব্যস্ত আছেন, আপনারা নিজেরা নিজেদের সময়ের জন্য এরকম একটা গ্যাদারিং হলে এটা সুবিধা আমাদের সবার জন্য, সবার কাজে হয়। আর এই ফাঁকে ফাঁকে কিছু পড়ার শিক্ষার ব্যবস্থা ওইখানে চলতেছে। আমি গতদিনও এসে দেখেছি এখানে কম্পিউটার ক্লাস হচ্ছে, উনি শিক্ষকতা করতেছেন। উনি সেই চেষ্টা এইখানকার এই যে এটা একটা ঘরোয়া পরিবেশে নিজেরা নিজেদের মধ্যে, আপনার অনেক জায়গায় গেলে পরিবেশের একটা এফেক্ট পড়ে। একটা বড় জায়গায় গেলে নিজেরা আপনার নিজের মনের মধ্যে একটা মানে দুর্বলতা আসে যে আমি এখানে এত বড় জায়গায় আমি ঠাই পাবো না। কথা হচ্ছে নিজেদের একটা ছোট্ট পরিবেশে নিজেরা বসে নিজেদের, আমাদের অনেক দুর্বলতা আছে, আমরা সেই দুর্বলতা মানে আমাদেরকে পাইয়ে বসি। তাহলে এইখানে এই সমস্ত জায়গায় আমাদের নিজেদের মতো নিজেদের পরিবেশে আমরা নিজেদের মতো করে কথা বলতে পারি, একটা জিনিস জিজ্ঞেস করতে পারি, এক কথা দুবার জিজ্ঞেস করতে পারি, দরকার 10 বার জিজ্ঞেস করতে পারি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমি আপনারা এই উদ্যোগটা চালাই যাবেন। আপনারা যারা জড়িত আছেন আপনারা আসবেন, আপনারা যারা শিক্ষকতা করতেছেন আগ্রহ করে কষ্ট করে সেই শিক্ষকতাটা চালু রাখবেন। যারা শিক্ষার্থী আছেন, যারা শিক্ষার জন্য আসতেছেন, যারা সামাজিকতার জন্য আসতেছেন, যে এখানে গেলে একটা আড্ডা হয়, একটু গল্প হয়, গল্প গুজব হয়, এটার জন্য যারা আসতেছেন আমি সবাই মনে করি এটার সার্থকতা আছে। তো আমি তো ব্যক্তিগতভাবে আমি এত কাছে থাকি না, আমি খানিকটা দূরেই থাকি, তবুও চেষ্টা করবো আপনাদের খোঁজখবর রাখতে, আপনাদের সঙ্গে দেখা হবে আর আশা করি আলোচনায়। আর আমার একটা যে চেষ্টা বর্তমানে আমি যে একটা চেষ্টার মধ্যে জড়িত আছি, যে নিউ ইয়র্ক শহরে আগামী বছরে মেয়র নির্বাচন হবে। প্রতি 4 বছর পর পর মেয়র নির্বাচন হয়। এটা যে বছর প্রেসিডেন্ট নির্বাচন হয়, রাষ্ট্রপতি নির্বাচন হয়, যে বাইডেন এখন কমলা হ্যারিস দাঁড়াইছে এবং তার বিপরীতে ট্রাম্প দাঁড়াইছে, দুই পার্টি থেকে, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি। এই ইলেকশনটা হবে এই নভেম্বর মাসে। এখন সেপ্টেম্বর শুরু হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের প্রথম সপ্তাহে আপনার জাতীয় নির্বাচন হবে, বিশাল একটা নির্বাচন হবে আমেরিকার 4 বছরের জন্য। এবং এই নির্বাচনেরও বিরাট অর্থ আছে। আপনারা যারা আপনার বাড়ির যারা অভিভাবক, আপনারা যারা ভোটার, আপনারা নিশ্চয়ই এটা খেয়াল রাখতেছেন যে এই নির্বাচনে আমরা আমেরিকায় মানে সুযোগ সুবিধা সহ থাকতে পারবো না আমাদেরকে তাড়াই দিবে, এরকম একটা মানে ভীতি কাজ করতেছে এর পিছনে। এমন আছে যে আমাদেরকে হয়তো দেখা যাবে যে আমরা যারা বিদেশ থেকে আসছি, আমেরিকার যারা সাদা না, আমাদেরকে সবাই আপনারা তাড়াই দিল আমেরিকা থেকে, এরকম একটা সম্ভাবনা কিন্তু সামনে কাজ করতেছে। আপনারা জানেন যে মিডল ইস্টে কিভাবে মানে হইতেছে, যুদ্ধ হইতেছে, সেখানে মুসলমানদেরকে দুরবস্থা। এই দুরবস্থা আমেরিকাও কিন্তু আমাদের হইতে পারে। আমরা এখানে আরামে আছি বাংলাদেশে, আপনারা জানেন যারা এখানে ফেনীর লোক, নোয়াখালীর লোক, যে ওখানে বন্যা হয়ে কিরকম করে ডুবে যাচ্ছে, আপনারা এখানে কিছুই দেখতেছেন না, তাই না? এখানে আমরা কলফুলে পানি, গরম পানি ব্যবহার করতেছি, কিন্তু আপনি চিন্তা করেন আমার বাড়ি ফেনী ছাগলে, আমি জানি সেখানে তারা গোসল করার জন্য, খাওয়ার জন্য কোনো ভালো কোনো পানি নেই তাদের। আমি কালকে একটা পত্রিকায় ফেসবুকে একটা ছবি দেখে আমার মানে তাজ্জুব লাগছে যে আমি ছবিটা আজকে সকালে 1 ঘন্টা ধরে ছবিটা খুঁজছি। ছবিটা হচ্ছে যে একটা ভদ্র মহিলা তার 4টা বাচ্চা নিয়ে পানির মধ্যে শুয়ে রয়েছে। আমি জানি না আপনারা কেউ কি করে আল্লাহ সবর দিছে, এটা এই জিনিসের এটা আমি আমার মনের মধ্যে এই ছবি সারা জীবন যাবে না। আমি যে বাকি যে জগতে আমি বেঁচে আছি, এই কথাটা বলতেছি এই কারণে, কথাটা তো দূর থেকে হয়ে গেল যে মিডল ইস্টে
আজকে মুসলমানদের উপরে ভীষণ অত্যাচার চলতেছে, আমরা এখানে বুঝতেছি না। আমরা দেশে যে পানি বন্যা হতেছে আপনি এটা বুঝতেছেন না এখান থেকে, আমিও বুঝতেছি না। কিন্তু যেরকম মুসলমানদের উপরে যে অত্যাচার হতেছে মিডল ইস্টে, এই অত্যাচারটা আমাদের মাথার উপরে যদি সমানে বোম করতে থাকে, আপনি যদি 10টা বোম ছবি দেখেন 20টা লোক উড়ে গেছে, আপনার বাসার লোকটা নিয়ে রাস্তা তারপরে গুলি করতেছে, তখন আপনি মনে হবে যে তাই তো আমরা তো মনে হয় বেজালে আছি। কিন্তু এখানে যে বসে আছি সুটকোট পরে আমরা তো কিছু দেখতেছি না, আমরা মনে করছি দুনিয়ার কোথাও কোনো বেজাল নাই। আমি নিরাপদ মানি। আমি যে নির্বাচনে দাঁড়াচ্ছি সেটা হলো মেয়র নির্বাচন। এই মেয়র নির্বাচন একটা বিশাল নির্বাচন। এখানে ওনারা কথাটা বলছেন ঠিক, যে এটাতে সাহস করে কেউ নাম লেখাবে যে আমি একজন মেয়র প্রার্থী, এই কথাটা কোথায় লিখতে হয়, কেমনে লিখতে হয়, এটা বিশাল সাহসের ব্যাপার, এটা বিশাল গবেষণার ব্যাপার। যাই হোক, আমার ব্যক্তিগতভাবে আমি 34,35,000 ভোটার, ডেমোক্রেট ভোটার, সব ভোটার না, রিপাবলিকান না, ইন্ডিপেন্ডেন্ট না, মানে শুধু ডেমোক্রেটিক পার্টির যে নমিনেশনের ইলেকশন হবে সেই নমিনেশনের ইলেকশনের জন্য আপনার 34 লক্ষ ভোটার আছে। 34,35,000, 31,35,000। এর ভিতরে আপনার যদি 10% মুসলমান হয় তাহলে তো কত, 3.5 লাখ মুসলমান আছে। 3.5 লাখ মুসলমান ভোটার আছে। থাকার জন্য 7,500 সিগনেচার জোগাড় করার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করতেছে লোকে। আমরা সেটা করতেছি না, আমাদের কাছে নাই ওই টাকা। আমরা শুধু আপনাদের ভোটারদের কাছে কাছে যাই বলতেছি যে আপনার কাছে একটা সই আছে, এই সইটা আপনি ইচ্ছা করলে $1,000 বিক্রি করতে পারেন, অথবা আপনি কোন ডলার ছাড়া আমাকে সেই সইটা দিতে পারেন। কারণ আপনি চিন্তা করেন আপনার যে সই, এই একটা সিগনেচারের মূল্য কত আপনি কল্পনা করতে পারবেন না। তো আমাদের দরকার যে 7,500 সিগনেচার লাগবে। আপনাদের কাছে সিগনেচার আছে, আপনারা এবং আপনাদের আত্মীয় স্বজন যারা এখানে ডেমোক্রেটিক পার্টিতে নাম লেখাইছে তাদের এই 7,500 সিগনেচার আমাদের সংগ্রহ করতে হবে। এটার জন্য ভলান্টিয়ার দরকার। 7,500 সিগনেচার সারা নিউ ইয়র্ক জুড়ে আছে, আমি তো আপনার তো ঘুরে বেড়াতে পারবো না, আমাদের ভলান্টিয়ার দরকার। আমরা সেই কারণে আম্বিয়া ভাই আপা বলেন বা আজাদ ভাই বলেন, শহীদ ভাই বলেন, নিজেদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতেছি যে যখন সিগনেচার দরকার হবে তখন ওনারা শুধু আগে একটা সিগনেচার দিবে এবং সংগ্রহ করবে। এবং এটা করতে পারলে আমরা 7,500 সিগনেচার যদি জোগাড় করে জমা দিতে পারি তাহলে তারা যে $1 মিলিয়ন খরচ করতেছে, তারা যেটা করতেছে আমরা বিনা মিলিয়নে বিনা পয়সা আমরা হাইটে হাইটে এই কাজটা কিন্তু করে ফেলতেছি। যাই হোক, কথা অনেক লম্বা, আপনাদের এখানে এটা শোনার এত আসলে ধৈর্য নেই। আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন এখানে, এরা খেলাধুলা করবে, কবিতা পড়ছে, দেখে ভীষণই ভালো লাগছে। যে আবৃত্তি করছে যে আমরা ছোটবেলায় স্কুল কলেজে গ্রামে আমরা যখন পড়ছি, আমাদের এরকম পরিবেশে এরকম পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যখন গেছি, আমাদের নিজেদের যুদ্ধ করছে টুকটুক করছে, আমরা তখন মারা বাবারা একদম পাশে বসে থাকা মানে অধীর আগ্রহে তাকায় থাকছে যে বাচ্চাটা কথাটা বলতে পারে কিনা, ঘরে যে কথাটা শিখে আসছে এটাকে বলতে পারে কিনা, ভুলে গেছে, তাই না? কিন্তু মাশাআল্লাহ বলতেছে খুব সুন্দর করে, অত্যন্ত মানে সহিষ্ণুতা ভাবে আমি কবিতাগুলো আপনার শুনলাম একটু আগে, তাই না? এটাতে আপনারা এখানে বহাল রাখার, এখানে এই পরিবেশটাও কিন্তু ধরে রাখতে হবে, এটাও তৈরি করতে হবে। এখানে আমরা বাংলা ভাষাভাষী আমি কথা বলতেছি বাংলা, আপনারা শুনতেছেন বাংলায়, বোঝা যাচ্ছে। কিন্তু এই বাচ্চাগুলো কদিন পরে আর বাংলা বুঝবে না, এই বাচ্চাগুলো আর বাংলা পড়তেও পারবে না, লিখতেও পারবে না। আমি যখন আমেরিকায় আসি, আমি 3টে ছেলে নিয়ে এখানে আইসি। বড় ছেলে ডাক্তারি পড়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি, সে এখানে পড়বে না, ঢাকায় পড়বে, আবার তারা ঢাকা পাঠাচ্ছে যেন তুমি ঢাকা যায় পড়ো। কারণ ঢাকায় পড়তে হলে সে বিনা পয়সা পড়ে, এখানে পড়তে হলে $1,00,000 দিতে হবে আমাকে, তার ভর্তির পিছনে তার $1,00,000 লোড করতে হবে কমপক্ষে। কিন্তু সে ঢাকাতে স্কলারশিপে তার নিজের সরকারের টাকায়, নিজের টাকায় সে ক্যাডেট কলেজ থেকে পড়ে আইসে, ঢাকা মেডিকেলে চান্স পাইছে, সেখান থেকে সে 5 বছর পড়ে কষ্ট করে কিন্তু থাকতে চাইতেছিল না, যে আমেরিকা থাকবে বা দেশে কেন থাকবে, কারণ জোর করে তারা রাখছে এখানে, যাতে সেই সংস্কৃতি সঙ্গে কানেকশন না হারাই ফেলে। বাকি 2টা ছেলে এখানে পড়াশোনা করছে, বাকিটা ওরা পড়তেছিল বাংলাদেশের স্কুল কলেজে, কিন্তু এখানে এসে তাদেরকে ভর্তি করানোর পরে ওরা এখন বাংলা না লিখতে পারে না, ঠিক মতো পড়তে পারে। তো এই যে সমস্যার সমাধান, এই যে সমস্যা তৈরি হয়, এই বাচ্চাগুলো যখন বড় হয়ে স্কুল কলেজে এখানে যখন ঢুকবে, কিছুদিন পরে দেখবে যে এরা বাংলা সব ভুলে গেছে। এটা নির্ভর করে আপনাদের উপরে। আপনারা বাচ্চা কাচ্চা মারা যারা, বাবারা যারা যদি সিরিয়াস থাকেন যে না ওদের আল্লাহ কথা শিখতে হবে, নামাজ রোজা শিখতে হবে, আমাদের কোরআন হাদিস পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং পাশাপাশি বাংলা চর্চা রাখতে হবে, বাংলা আপনার পড়া শিখাইতে হবে, লেখা শিখাইতে হবে। কথাটা হচ্ছে ওদেরকে ছোট ছোট বাংলার গল্পের বই দিতে হবে যাতে ওরা পড়তে পারে এবং এটার সঙ্গে থাকতে পারে। নাহলে কিন্তু কদিন পরে আর দেখবেন বাংলা বই রেখে ইংরেজি বই পড়তে অভ্যস্ত হয়ে গেছে এবং তখন আর ওগুলো আর ধরতেছে না, ওদের মনের মধ্যে ভীতি এসে যাবে। একবার যদি ওরা ভয় পেয়ে যায় যে কি ভাষা, এটা তো আমার ভাষা না, এটা তো আমি পড়তে পারতেছি না, আমার ঝাপসা লাগতেছে,
তখন দেখবেন যে আস্তে আস্তে ওইটা থেকে সরে গেছে। মানে আমরা আমাদের অনেক পরিবারে অনেকের আমরা এই কারবার দেখতেছি। হ্যাঁ, বাচ্চাগুলো আপনি কথা বলেন বাংলায়, কিছু একটা বাংলায় জিজ্ঞাসা ওরা ইংরেজিতে উত্তর দেয়। আমার 7 বছরের একটা নাতিন আছে, ওরা কিছু একটা বাংলায় করলে সে ইংরেজিতে উত্তর দেয়, সে বাংলা উত্তর দেয় না। কারণ স্কুলে যাওয়া শুরু করছে, এখন স্কুলে গেছে, ওখানে স্কুলে বাচ্চা কাচ্চাদের সঙ্গে ইংরেজিতে কথা বলছে, ঘরে যা একটু বাংলা আছে, কিন্তু এখন দেখি নাতিন আর বাংলা কথা বললে নাতিনের লোক আবার ইংরেজি কথা কওয়া লাগতেছে। এটা কি বিপদের কথা, কথাটা বুঝছেন? তো এটা কিন্তু সবারই হইতেছে, সবার হবে, কারো হয়তো মানে এখনই হইতেছে, কারো হয়তো সবার বাদে 1 বছর বাদে হবে। তো এটা আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আপনাদের অনেক সময় নিলাম, আসলে আমাদের উদ্দেশ্য হলো যে এরকম একটা সামাজিক পরিস্থিতিতে আসে একটু দেখা। আপনারা এখানে যে কর্মকাণ্ডটা করতেছেন এটা দেখতে মনে হয় যেটা নেওয়ার পরে, কিন্তু এটার একটা শক্ত ভবিষ্যৎ আছে যদি চেষ্টাটা অব্যাহত থাকে। হ্যাঁ, আমি আপনারা যদি ধরে রাখি, আপনারা যদি আসা যাওয়া করেন, এটার কিন্তু ভবিষ্যৎ আছে। আর যদি মনে করেন যে না এখানে তো মনে হয় কেউ আর আইতেছে না, আমরা তাহলে 2 দিন বাদে হতাশ হয়ে গেলে কিন্তু কথা শেষ হয়ে যেতে পারে। তো আমি আশা করবো যে আপনারা এখানে আসা যাওয়ার মধ্যে থাকবেন, আরো লোকজন আসবে, আরো ইয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চার মারা বাবারা এটার মধ্যে ইনভলভ হবেন এবং এই উদ্যোগ বহাল থাকবে এবং আমরা আমাদের